एक्चुअली आज इंटरनेशनल संथाल काउंसिल का सम्मेलन था, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আজকে কিছুটা হলেও নিশ্চিন্ত লাগছে, জানেন তো, যেভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের এই জঙ্গল রাজের প্রত্যেকটি দিন সহ্য করে যেভাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের প্রত্যেকটি দিন অতিবাহিত হচ্ছে, আমরা শুধু ভাবতাম যে এই দিনটা কবে গোটা ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে পারবেন। আর আজকেই সেই দিন, বা বলা ভালো গতকালই ছিল সেই দিন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যটা ঠিক কোন জায়গায়, সংবিধানের মূল্যবোধকে একেবারে সমস্ত রকমের উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ এবং দেশের প্রথম নাগরিকের বিরুদ্ধেও কথা বলতে তিনি এবং তাকে পলিটিক্যালি আক্রমণ করতে যে দ্বিধাবোধ করেন না, সেটা বুঝিয়ে দিয়ে কার্যত ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনটা গোটা ভারতবর্ষে ছড়াতে না পারলেও তার নোংরা রাজনীতিটা কিভাবে পশ্চিমবঙ্গবাসীর উপর কায়েম করে তিনি রেখে দিয়েছেন, সেটা আজকে গোটা ভারতের মানুষ জেনে গিয়েছেন। স্বয়ং ট্রাইবাল মুখ্যমন্ত্রী, তাও আবার মহিলা মুখ, যে মহিলা মুখ নিয়ে এত কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে বলছেন যে এতবার যদি রাজ্যে আসেন তাহলে কি করে খেয়াল রাখবো, আপনার সঙ্গে কি লাটাই ঘুড়ি নিয়ে ঘুরতে হবে? আপনি কল্পনা করতে পারেন দেশের রাষ্ট্রপতিকে ঠিক এই ভাষায় আক্রমণ করা যায়? একজন অ্যাপলিটিক্যাল লিডার, তাকে পলিটিক্যালি আক্রমণ করে তাকে বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়া যায়? কোন দেশের, ভারতবর্ষের অতীতে কখনো এই ঘটনা ঘটেছে? ভারতের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল সরকার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে, মানে মন্তব্য করেছেন অমিত শাহ থেকে সকলেই, এবং সব থেকে ভালো মন্তব্যটি এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এটাই এক্সপেক্টেড ছিল, দেখাবো আজকে আপনাদের সামনে। আর আজকে নিশ্চিতভাবে এই দিনটার প্রতীক্ষায় আমরা ছিলাম, যেখানে আমাদের এই অত্যাচারের কাহিনীগুলো আজকে গোটা দেশ জানতে পারবে, ঠিক এই দিনের প্রতীক্ষায় আমরা ছিলাম। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরাজনীতির সৌজন্যে আমরা সেই দিনটা দেখতে পাচ্ছি। এরপরে কি পদক্ষেপ নেবে আমাদের সংবিধান? আমাদের সংবিধানে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা রয়েছে নাকি? আজকে পরীক্ষার দিন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা সকলেই জেনে গিয়েছেন প্রায় কি হয়েছে, আমি একটু অল্প করে আপনাদের সামনে বলে দিচ্ছি। রাষ্ট্রপতি তার শুক্রবার আসার কথা ছিল শিলিগুড়িতে। ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল একটি সম্মেলন ছিল, ইন্টারন্যাশনাল সম্মেলন। সেখানে রাষ্ট্রপতি শুক্রবার পৌঁছানোর থাকলেও কোনো কিছু গড়িমসিতে তিনি, মানে এই রাজ্য সরকারের সম্ভবত, তিনি শনিবার এসেছিলেন। এবং যে মাঠে এয়ারপোর্ট অথরিটির মাঠে তাকে নিয়ে গিয়ে সম্মেলনের জন্য বক্তব্য রাখার জন্য মঞ্চ করে দেওয়া হয়, যদিও সেইখানে রাষ্ট্রপতি মন্তব্য করেন যে আমার দেখে মনে হচ্ছে না যে এখানে একটা ইন্টারন্যাশনাল সম্মেলন চলছে, তার কারণ তিনি মনে করছিলেন যে অনেক সাঁওতাল ভাই বোনদের হয়তো আসতে বাধা দিচ্ছে সেখানকার প্রশাসন। তিনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এটা দেখেই তিনি বুঝতে পারছেন এই রাজ্যে মানে পিছিয়ে পড়া আদিবাসী বা সাঁওতালদের উন্নতি কি হয়েছে তিনি আঁচ করতে পারছেন। এরপরে তিনি অসাধারণ স্টেপ নিয়েছিলেন। এই রাজ্য সরকার কতটা নির্লজ্জ প্রশাসন সেটা দেখার জন্য তিনি স্বয়ং চলে গিয়েছিলেন ঠিক যে জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে তার সভা করার কথা ছিল, সেই ফাঁসি দেওয়া অঞ্চলে তিনি চলে যান। সেখানে তিনি গিয়ে অবাক হয়ে যান, দেখেন যে এখানে প্রায় 5 লক্ষ মানুষ দাঁড়িয়ে তার বক্তব্য শোনার মতো জায়গা রয়েছে, অথচ প্রশাসন বলেছিল এটা কনজেস্টেড এরিয়া, এখানে শোনা যাবে না, তাই তাকে সেখানে ব্যবস্থা করে দেয়নি প্রশাসন। সম্ভবত বেশি লোক হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি লোককে ভয় পান বিরোধী শিবিরে, কিংবা রাষ্ট্রপতিকেও এখন তিনি ভয় পেতে শুরু করেছেন, তাই বেশি লোক যাতে যেতে না পারেন সম্ভবত এই ব্যবস্থাই করে দিয়েছেন। রাষ্ট্রপতি কি বলেছেন শোনাবো, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাগ্রেসিভ নেচারে তিনি বলেননি। তিনি বলেছেন আমি অবাক হয়ে গেছি যে আমাকে কেন ওই মাঠ ছেড়ে আমাকে এই মাঠে আসতে হলো আমাকে এই মাঠে, এবং এই মাঠে যথেষ্ট বড় মাঠ, 5 লক্ষ মানুষের সমাবেশের মতো মাঠ থাকা সত্ত্বেও কেন পুলিশ কনজেস্টেড বলে আমাকে সরিয়ে দিল।
মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, তিনি কি আমার উপর রাগ করেছেন? এই ধরনের বক্তব্য বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব শুনলে আপনি কল্পনাও করতে পারবেন না এটা তিনি শুভেন্দু অধিকারীকে বলছেন না দেশের রাষ্ট্রপতিকে বলছেন। কোনো তফাৎ পাবেন না। আগে শুনুন রাষ্ট্রপতি কি বলেছিলেন। भाइयों बहनों और सभी यहाँ के रहने वाले सभी भाइयों बहनों को मैं नमस्ते करती हूँ। एक्चुअली आज इंटरनेशनल संथाल काउंसिल का सम्मेलन था, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, या आदिवासी नॉन आदिवासी हिंदी बांग्ला गोरखा सब लोग मिलजुल कर रहे। ये सबका देश है, ये सब लोगों का प्रदेश है, ये सब लोग अपने भाई भाई है। ये भारत में सबको मिलजुल कर रहने का ये हम पहले से हम लोगों के पूर्वजों ने सिखाए हैं, हम उसी को हम निभाएंगे। और सबका जो त्योहार जो भी है सब मिलजुल कर पालन करेंगे। आपको बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। मैं इसे आई देखने के लिए कि कैसे उन्होंने बोले थे ना कंजस्टेड है वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। শুনলেন রাষ্ট্রপতির বক্তব্য। এই ছিল রাষ্ট্রপতির বক্তব্য। রাষ্ট্রপতি আরো একটা জায়গায় মেনশন করলেন যে প্রোটোকল হচ্ছে রাষ্ট্রপতি যখন কোনো একটা রাজ্যে যান সেখানকার মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করতে যান, বিশেষ করে মহিলা রাষ্ট্রপতি, তাও ট্রাইবাল রাষ্ট্রপতি, তাকে আরো বেশি কিছুটা সম্মান দেওয়ার রীতি রয়েছে। সে যাদের সেই সৌজন্য বোধ রয়েছে তারাই শুধু দিতে পারে। ভুলে গেলাম আমি তৃণমূল কংগ্রেসের কথা, কারণ তাদের সৌজন্যতা বোধ বলে কিছু হয় না। তিনি প্রোটোকল মেনে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেলেন, না একজন রাজ্যের মন্ত্রীকে পাঠালেন, না উত্তরবঙ্গের অনেক তো উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের অনেক নেতা রয়েছে, কাউকে কোনো মন্ত্রীকে পাঠালেন না রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য। আমাদের মনে রয়েছে অখিলগিরি তখন কারা মন্ত্রী ছিলেন, কি ভাষায়, কি কদর্য ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ করেছিলেন তার চেহারা এবং আকৃতি নিয়ে, কি কদর্য ভাষায় সেই আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় আসরে অবতীর্ণ হয়ে বলেছিলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বলে দিয়েছিলেন। এবার কি ক্ষমা চাইবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি যে ভাষায় আক্রমণ করলেন, বিজেপির বললেন আপনি রাষ্ট্রপতিকে আপনি ক্ষমা চান, আমাদের দাবি আপনি ক্ষমা চান, তার কারণ আপনার থেকে আমাদের কাছে অনেক বেশি সম্মানীয় আমাদের দেশের রাষ্ট্রপতি। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে আপনি এই ধরনের বক্তব্য, এটা আমরা নাগরিক হিসাবে প্রত্যাখ্যান করছি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন, আপনি বুঝতে পারবেন না নামটা বাদ দিলে যে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেমন ভাবে আক্রমণ করতে অভ্যস্ত তাকেই করছেন, নাকি দেশের রাষ্ট্রপতিকে। কোন ভদ্র দেশে এটা কি হয়? শুনুন। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ড ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না।
আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। দ্য বেসিক ডিফিকাল্টিস ইজ I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না, আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে। শুনলেন, এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর মন্তব্য। কার বিরুদ্ধে? দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে, দেশের প্রথম নাগরিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি সমস্ত নেতৃত্ব, এমনকি কিছু কিছু জায়গায় হয়তো সিপিএম এর প্রত্যেকটা কর্মসূচিতে যেভাবে বাধাগ্রস্ত হতে হয়, পুলিশের কাছ থেকে যেভাবে পারমিশন নিয়ে আসতে হয়, তিনি হয়তো ভেবেছিলেন দেশের রাষ্ট্রপতির পদটাও সেই রকমই একটা পলিটিক্যাল পদ। তাই সেই কারণে তিনি এই ধরনের কাজ হয়তো করেছিলেন, দেশের রাষ্ট্রপতির জায়গা পরিবর্তন করে দিয়েছিলেন। এবং তিনি বলছেন আমি জানি না যে তিনি আসবেন। আবার বলছেন যে তারা 50 বার যদি আসে, কে তাদেরকে রিসিভ করতে যাবে? যদি 50 বার, যদি একদিন ও আসছে, তারপরের দিন ও আসছে, তারপরের দিন এ আসছে, বিশ্বাস করুন বাংলাদেশেও যখন ভারতের কোনো প্রতিনিধি যান না, এই রকম মানে অসৌজন্যতার রাজনীতির মুখোমুখি তাদের হতে হয় না। এমনকি ওই বাংলাদেশের নোংরা মানে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা রয়ে গিয়েছেন, তারাও এই কদর্য ভাষায় তাদের শত্রু বলে মনে করা ভারতের বিরুদ্ধে এমনটা আক্রমণ করতে পারেন না, যেমনটা করছেন নিজের দেশের একজন স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলছেন 50 বার আসছেন। আমি আপনাদের সামনে যেটুকু আমার মনে রয়েছে, রাষ্ট্রপতি সম্ভবত 2 থেকে 3 বার, তার বেশি হলেও হতে পারে, কিন্তু আমার যেটুকু মনে রয়েছে বা খুঁজে পেলাম অল্প সার্চ করার পর, রাষ্ট্রপতি এসেছিলেন মার্চ মাসে 2023 সালে শান্তিনিকেতনে তিনি এসেছিলেন একবার। তারপরে 2023-এর ডিসেম্বরে তিনি কলকাতার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, মুখ্যমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 বার হয়তো এই রাজ্যে এসেছেন, আমার যেটুকু মনে পড়ছে, হয়তো বেশি হলেও হতে পারে, আমার যেটুকু মনে পড়ছে। এই একজন দেশের রাষ্ট্রপতি, অন্যান্য রাজ্যরা গ্রিন কার্পেট বা রেড কার্পেট পেতে বসে থাকেন যে রাষ্ট্রপতি আসবেন, আমাদের সৌভাগ্য। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 50 বার আসলে আমাদেরকে কোনো কাজ নেই, আমরা কি ঘুড়ি লাঠাই নিয়ে থাকবো? এটা কোনো রাজনৈতিক ভাষা? তিনি বলছেন তার থেকে অনেক প্রায়োরিটির কাজ নাকি তিনি করছেন ওখানে বসে। আমি যদি ধরেও নি তিনি ধর্ণা কর্মসূচি প্রায়োরিটি কাজ বলে মনে করেন, তিনি করতে পারতেন। তার আর কোনো মন্ত্রী নেই। গৌতম দেব তো আমি তো অন্তত দেখিনি তার মঞ্চে বসেছিলেন, তাকে তো পাঠাতে পারতেন নিজের পক্ষে। অনেক কিছু করা যেত যদি আপনি এই অসৌজন্যতা না দেখাতে চাইতেন। আমি আপনাদের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তিনি টুইট করেছেন, সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছে আমি আপনাদের সামনে দেখাবো। আমাদের সৌভাগ্য প্রত্যেকের যে ভারতের প্রধানমন্ত্রী এবারে বুঝতে পারছেন, কারণ তিনি অনেক গালিগালাজ খেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, অনেক কিছু বলেছেন, দিদি ও দিদি বলেছিলেন বলে কত কি শুনতে হয়েছিল। আর আজকে দেখুন রাষ্ট্রপতিকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ভাষায় আক্রমণ করে, তাহলে নিশ্চিতভাবে এটা প্রতিবাদ করার কেউ নেই। দেশের প্রধানমন্ত্রী লিখছেন এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ের প্রকাশিত বেদনা এবং উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বত্র রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে। আপনাদের মনে হয় তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে? যে তৃণমূল কংগ্রেস
ওই মঞ্চে থেকেও হোদল কুতকুত বলেছেন অমিত শাহকে। এর আগেও অমিত শাহ যখন এসেছিলেন বলেছিলেন উনি হোটেল থেকে বেরোতেই নাকি পারবেন না যদি তৃণমূল কংগ্রেস না চায়। তাদের কারামন্ত্রী অখিল গিরি এই রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেন। আর কতগুলো উদাহরণ পেলে বোঝা যায় বা বলা যায় যে গণতন্ত্র বা বাক স্বাধীনতা মানে এই না যেটা শুধুমাত্র জনগণরা তারা পালন করবে। আর রাজ্যে ক্ষমতায় যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার কোনো সিস্টেমকে কাউকে মানার প্রয়োজন নেই, এমনকি দেশের রাষ্ট্রপতিকেও নয়। এর সব থেকে ভালো উদাহরণটা স্থাপন করলেন সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কতটা নিচে নামতে পারে তার সামারাইজ করে দেখিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি টুইট করলেন? তিনি লিখেছেন, পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই, এনআইএ, সিএপিএফ, গভর্নর, 20 union minister, 10 CMs, prime minister, respected Rashtrapati ji, plus Godi media. When the entire establishment lines up against Bengal, Bengal stand stronger. ব্রাইটিটন। অর্থাৎ তিনি বলছেন যে একদিকে বাংলার মানুষ, একদিকে বিজেপি প্লাস ইলেকশন কমিশন প্লাস ইডি, সিবিআই, এমনকি গভর্নর এবং রাষ্ট্রপতিকেও জড়িয়ে দিয়েছেন এখানে। আমরা এটাই চাইছিলাম। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাজটা অত্যন্ত সহজ করে দিয়েছেন, অত্যন্ত সহজ তিনি কাজটা করে দিয়েছেন। কেন জানেন? তার কারণ সত্যি এটা তাই। আজকে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি, আমার মনে হয় এখানে সুপ্রিম কোর্টটাও অ্যাড করা উচিত ছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্টটাও এখানে অ্যাড করা উচিত ছিল, এই দুটো শুধু বাদ চলে গেল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা প্লাস প্লাস করে লিখেছেন এর সঙ্গে যদি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টটা অ্যাড করে দিতেন বোধহয় 16 কলা পূর্ণ হতো। যে তৃণমূল কংগ্রেস যা করছে তার বিরোধিতা করছে কোথাও না কোথাও গিয়ে দেশের সমস্ত চুরি দুর্নীতির জন্য এদের বিরোধিতা করেছে বা এদের তদন্ত করেছে ইডি, সিবিআই, আইটি। ইলেকশন কমিশন এদের চুরি, ভোটার লিস্টে চুরি ধরার জন্য ইলেকশন কমিশন একেবারেই যা কাজ করেছে এসআর প্রক্রিয়াতে তাতে এদের কতটা চুরি করে রেখে দিয়েছিল এতদিন, কোন ভোটার লিস্টে পশ্চিমবঙ্গবাসীর মতামত নিয়ে এরা সরকার করেছিল এই প্রশ্নটা উঠে গেল। এদের হয়তো আরো 10 বছর আগে চলে যেতে পারতো। এই ভুয়ো নামগুলো রেখে এরা জোর করে ক্ষমতায় ছিল। এবং এছাড়া গভর্নর, তাকে মারাত্মক অভিযোগ, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দিয়ে তাকে কম্প্রোমাইজ করে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকি প্রাইম মিনিস্টারকে বললাম কোমরে দড়ি বেঁধে ঘোরানো থেকে শুরু করে আর যা যা কুৎসিত, হুদুল কুতকুত, দৈত্য দানব কি কি বলেছেন আর্কাইভে সবকিছুই তার সাক্ষী বহন করে রেখেছে। এখন নতুন ভাবে যুক্ত হয়ে গেলেন রাষ্ট্রপতি। গদি মিডিয়া তো রয়েছেই। গদি মিডিয়া কারা নয়? যারা স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগিং করতে যান একমাত্র তারা গদি মিডিয়া নন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাজানো বাইট নিয়ে হট টক করেন তারা গদি মিডিয়া নন। গদি মিডিয়া তারাই যারা প্রশ্ন করতে পারেন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের রাষ্ট্রপতিকে কেন বিজেপির একজন বিজেপির দলের কারোর সঙ্গে আপনি কেন তুলনা করলেন? আপনার কাছে কোন প্রমাণ রয়েছে? আপনি কোন প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপমান করার সুযোগ করলেন? এটাতে আমরা তো প্রত্যেকে ব্যথিত। এই আমাদের ব্যথা বা যন্ত্রণার কি কোন রকম উপশম ঘটাবে আমাদের সংবিধানের কাছে? এরকম কি কোনো কিছু রয়েছে? আমরা তো সমস্ত দিক থেকে জর্জরিত, সমস্ত দিক থেকে আমাদের ঘরের সন্তানদের, ভাই বোনেদের চাকরি চুরি হয়ে গিয়েছে। টাকার বিনিময়ে সেই টাকা কিন্তু সিপিএম বা বিজেপির পকেটে যায়নি, গিয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু দালাল বা এজেন্ট যারা টাকা তুলেছিল। বাড়ির খাটের তলা থেকে বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের খাটের তলা থেকে কিন্তু টাকা পাওয়া যায়নি, টাকা পাওয়া গিয়েছিল এই তৃণমূল সরকারের একজন মিনিস্টারের বান্ধবীর খাটের তলা থেকে। এরকম যদি প্রত্যেকটা উদাহরণ দেখেন তাহলে এরা কোথাও দেখাতে পারবে না যে এরা কোনো একটি কাজের সঙ্গে নিজেদের সততাকে জড়িয়ে রাখতে পেরেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ, তিনি আজকে পরিষ্কারভাবে অন্তত এটিকে বলে দিয়েছেন যে হয় পশ্চিমবঙ্গের মানুষ হয় তৃণমূল সত্য, আর না হয় গোটা ভারতবর্ষের সমস্ত পিলারগুলো সত্য। তার মধ্যে ইডি, সিবিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মিডিয়া,
সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্তকে ইনক্লুড করে, হয় তৃণমূল সত্য না হলে এরা সত্য। এটা বিচার করা খুব একটা শক্ত বিষয় নয়। পশ্চিমবঙ্গের মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। বিশ্বাস করুন, আরো একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে নরক করে দিতে পারে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর, নরকে পৌঁছে যাওয়ার পর দয়া করে আক্ষেপ করবেন না। তার কারণ বিশ্বাস করুন, নরক থেকে স্বর্গে ফিরে আসার এখনো পর্যন্ত কোনো রাস্তা তৈরি হয়নি। তাই এবারের নির্বাচনে এত কিছুর পরেও এই রকম একটা মুখ্যমন্ত্রীকে রেখে দেওয়ার জন্য যারা কাজ করছেন বা করবেন, তারা নিশ্চিতভাবে মাথায় রাখবেন যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করলেন। সমস্ত সীমা লঙ্ঘন করে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ করতে সাহস পান না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস পান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যান। সুপ্রিম কোর্ট সৌজন্যতা দেখিয়ে বলে এটা তো গণতন্ত্রের ওপরই আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই ধরনের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর দেশের রাষ্ট্রপতিকে এই ভাষায় আক্রমণ করলেন। ঠিক যেন একজন বিরোধী নেত্রীকে যে ভাষায় আক্রমণ করেন, ঠিক একই ভাষায় আক্রমণ করলেন। দেখে হতবাক হয়ে গেলাম। তবে হ্যাঁ, থ্যাংক ইউ এই কারণে, তার কারণ পশ্চিমবঙ্গবাসী যে যন্ত্রণাটা আমরা প্রত্যেকদিন ভোগ করছি সেটা আজকে ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষে। এরপরেও যদি গোটা ভারতবর্ষ চুপ এবং নীরব থাকে, তাহলে বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়া বোধহয় সময়ের অপেক্ষায় থাকবে। আমরা আশা করব সেই দিকে যাবে না। এখনকার মতো এখানে, সবাই ভালো থাকবেন।